আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুম। আমি তোমাদের শিয়াব ভাইয়া। আজকে তোমাদের সাথে আলোচনা করবো পর্যায় সারণীর লাস্ট পার্ট, অর্থাৎ পার্ট 5। আজকে আমরা দেখো বোর্ডে লিখে রেখেছি আগে কি তড়িৎ ঋণাত্মকতা। আজকে আমাদের কি কি আছে? তড়িৎ ঋণাত্মকতা আছে, অবস্থান্তর মৌল আছে, তারপরে পর্যায় সারণীর যে সুবিধা এগুলো আছে, কিছু বিক্রিয়া আছে, যে বিভিন্ন গ্রুপের বিক্রিয়াগুলো একই রকম যে বিক্রিয়া করে বা একই রকম বৈশিষ্ট্য শো করে সেটা আছে। তো চলো আমরা তড়িৎ ঋণাত্মকতায় যাই। দেখো ভাইয়া, তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, কি বন্ধন? সমযোজী বন্ধনে আবদ্ধ হয় এবং কি করে তারা অণুর যে পরমাণুগুলো আছে এবং বন্ধনের যে ইলেকট্রন, বন্ধনের কি ভাইয়া ইলেকট্রন কার দিকে? যার যার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে কি বলে ভাইয়া? তড়িৎ ঋণাত্মকতা বলে। এখন এখানে দুইটা জিনিস জানার আছে, সেটা কি দেখো ভাইয়া, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। এখন সমযোজী বন্ধন কি ভাইয়া? দেখো আমি খুবই মিনিমালিস্টিক বা ছোট করে বলি, যদি বলি সমযোজী বন্ধন হলো অধাতু আর অধাতুর যে বন্ধন, অধাতু প্লাস অধাতু, অর্থাৎ অধাতু অধাতু মিলে যে বন্ধন তৈরি করে সেটা কি বন্ধন ভাইয়া? সমযোজী বন্ধন। অধাতু কারা ভাইয়া? ধাতু অধাতু কি, এগুলো আমরা আগের ক্লাসে জেনেছি। ধাতু কারা অধাতু কারা সেটা আমরা আগের ক্লাসে জেনেছি। এখন ভাইয়া উদাহরণ নেন। ওকে, দেখো আমরা অ্যামোনিয়া নিতে পারি, নাইট্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু। কিভাবে? শেষে আম নাই, এজন্য কি তারা অধাতু। এখন না অ্যামোনিয়া যদি আমরা কিভাবে সমযোজী বন্ধন গঠন করে দেখি, চিন্তা করে দেখো। কি নাইট্রোজেনের কত নম্বর মৌল? 7 নাম্বার। ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p3। কয়টা আছে ভাইয়া? 3টা আছে। এখানে কয়টা আছে ভাইয়া? 2টা আছে। হাইড্রোজেন কত নম্বর মৌল ভাইয়া? 1 নাম্বার মৌল, 1s1। এখন এ কি করবে? হাইড্রোজেন কি করবে? আর কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। এখন দেখো ভাই, আমরা যদি এখানে কেন্দ্রে কি থাকে? অবশ্যই নাইট্রোজেন থাকে। তারপরে কি থাকে? কেন্দ্রে অবশ্যই কি থাকে? নাইট্রোজেন থাকে, তাই তো? আমি যদি একটু মুছাই, দেখো কেন্দ্রে অবশ্যই নাইট্রোজেন থাকে। নাইট্রোজেনের কক্ষপথ কয়টা আছে দেখো ভাইয়া? 2টা আছে, তাই তো? নাইট্রোজেন প্রথম কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ। এখন নাইট্রোজেনের 2 নাম্বার প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 2টা। তারপরে 2 নাম্বার কক্ষপথে কয়টা আছে? 5টা, তাই তো? 1টা 2টা 3টা 4টা 5টা। এখন দেখো ভাইয়া, এই নাইট্রোজেনকে যদি আমি স্টেবল করতে চাই বা হাইড্রোজেনের সাথে সে কি করবে? এই যে দেখো এখানে একটা করে কি করবে? একটা করে ইলেকট্রন হাইড্রোজেন শেয়ার করে কি করবে ভাইয়া? সমযোজী বন্ধন গঠন করবে। এখন দেখো শেষ কক্ষপথে এর ইলেকট্রন সংখ্যা কয়টা হয়েছে? 2 4 6 8, অর্থাৎ কয়টা ইলেকট্রন সংখ্যা হয়েছে? 8টা। তার মানে কি, আর ইলেকট্রন শেয়ার করে কি করছে? স্টেবল করছে। স্টেবল করছে তার মানে কি, এরা কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস দিছে বা নিষ্ক্রিয় করে দিছে, যে এই আর কোনো রকম কোনো রিঅ্যাকশন করতে পারবে না। তো বুঝতে পারছো ভাইয়া এটা কেন সমযোজী বন্ধন, কিভাবে তার ইলেকট্রন শেয়ার করে। একইভাবে দেখো ফ্লোরিনও কিন্তু কি ভাইয়া? কি সমযোজী বন্ধন। এখানে ফ্লোরিন আর ফ্লোরিন মিলে কি করে? ইলেকট্রন শেয়ার করে কি করে? সমযোজী বন্ধন গঠন করে, তাই তো ভাইয়া? হ্যাঁ, এখন দেখো, এখন ভাইয়া তড়িৎ ঋণাত্মকতা কার কম কার বেশি এটা কিভাবে বের করব? আমরা একটা জিনিস পড়ছিলাম, একই কিসের পর্যায়ের যদি বাম থেকে ডানে যায় তাহলে তার পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি হয়? ছোট হয়। এখন দেখো পারমাণবিক ব্যাসার্ধ যদি ছোট হয় তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে? তোমার কি মনে হয়? পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে তাহলে তার তড়িৎ ঋণাত্মকতা কি হবে ভাইয়া? বাড়বে। একইভাবে যদি তার পারমাণবিক আকার যদি বাড়ে তাহলে তার তড়িৎ ঋণাত্মকতা কি হবে ভাইয়া? কমবে। এখন এক্সাম্পল হিসেবে যদি 2 নাম্বার পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এর মধ্যে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা কোন মৌলের ভাইয়া?
হলো ফ্লোরিন, কারণ কি সবার ডানে অবস্থিত। এর আকার কি ভাইয়া? আকার সব থেকে কি ভাইয়া? ছোট, তাই তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কি ভাইয়া? বেশি। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হইল 3.5। হ্যাঁ, আর সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হইল ফ্লোরিন। ঠিক আছে, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কে? ফ্লোরিন। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত? 4। ঠিক আছে ভাইয়া, তড়িৎ ঋণাত্মকতা ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমরা আরেকবার যদি একটু ক্লিয়ার করি, দেখো দুইটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তখন এক ইলেকট্রন নিজের দিকে কি করে? তারা টানতে থাকে। এই নিজের দিকে যে টানে, এই টানার যে আকর্ষণ বল, এটাকে কি বলে? তড়িৎ ঋণাত্মকতা। এখন সমযোজী বন্ধন কি ভাইয়া? সমযোজী বন্ধন হলো অধাতু আর অধাতুর যে বন্ধন, সেটা হলো সমযোজী বন্ধন। এখন অধাতু ধাতুকে এটা তোমরা জানো অবশ্যই। এখন অধাতু ধাতুর ব্যাপারে আমি অ্যামোনিয়াতে একটা তোমাদের এক্সাম্পল দেখালাম, ফ্লোরিন বললাম, তোমরা নিজেরা করবা। এখন তড়িৎ ঋণাত্মকতা বাড়ে কিভাবে, কমে কিভাবে, এটা আসবে পরীক্ষায়, যে কোনটার বেশি কোনটার কম। পারমাণবিক আকার একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে তার পারমাণবিক আকার কি হয়? কমে। কেন কমে? গত ক্লাসে দেখাইছি। আর যদি পারমাণবিক আকার কমে, তার তড়িৎ ঋণাত্মকতা বা নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটা কি হবে? দেখছো, এই যে কি বলছে? আকর্ষণ বলছে। আকর্ষণ করার যে ক্ষমতা, সেটা কি হবে ভাইয়া? সেটা অবশ্যই বাড়বে। তড়িৎ ঋণাত্মকতা ভাইয়া ক্লিয়ার? ওকে। এখন আমরা তোমাদের পরবর্তী টপিক হলো পর্যায় সারণীর সুবিধা। এইটার থেকে খুব একটা প্রশ্ন আসবে না, কিন্তু তোমার অ্যাটলিস্ট জানা উচিত যে পর্যায় সারণীর সুবিধাটা কি। ওকে, এখন দেখো পর্যায় সারণীর সুবিধা কি। সবার প্রথম সুবিধা হলো তোমার রসায়ন পাঠ সহজ করা। ঠিক আছে, রসায়ন পাঠ সহজকরণ। এখন ভাইয়া রসায়ন পাঠ সহজকরণ কি? রসায়নে আমরা অবশ্যই কি মৌল নিয়ে পড়াশোনা করতেছি, যেহেতু এটা পর্যায় সারণী। তো পর্যায় সারণী মৌলগুলোর মধ্যে নর্মালি কতগুলা মৌল আবিষ্কৃত হয়েছে? 118টা মৌল। কত সালে ভাইয়া? 2016 সালে। প্রত্যেকটা মৌলের 4টা ভৌত ধর্ম আছে। ভৌত ধর্মগুলা কি ভাইয়া? ভৌত ধর্মগুলো হলো তোমার গলনাঙ্ক, ফুটনাঙ্ক, তারপরে হলো তোমার ঘনত্ব, আর তার যে অবস্থা, গ্যাস, লিকুইড, সলিড। তাহলে ভাইয়া এর কয়টা ভৌত ধর্ম আছে? মোট 4টা। এখন এই 4টা যে ভৌত ধর্ম, তাহলে যেহেতু 4টা ভৌত ধর্ম আছে, তাহলে রাসায়নিক ধর্ম কয়টা আছে? আমি যদি এই পাশে লিখি, আর 4টা কি আছে? রাসায়নিক ধর্ম আছে। 4টা রাসায়নিক ধর্ম ভাইয়া কি কি বলো? একটা হলো অক্সিজেন, পানি, তারপরে কি আছে ভাইয়া? অ্যাসিড, আর কি ক্ষার। এগুলোর সাথে কি বিক্রিয়া, অর্থাৎ রাসায়নিক ধর্ম বলতে কি বোঝায়? যে এদের যে একটা একটার সাথে বিক্রিয়া করার যে প্রবণতা, সেটা হলো রাসায়নিক ধর্ম। তাহলে ভাইয়া 118টা মৌলের 4টা আছে ভৌত ধর্ম, 4টা আছে রাসায়নিক ধর্ম। 4টা আমি যদি ইংরেজি দিয়ে লিখি, কনফিউজ না হোক, 4টা আছে ভৌত ধর্ম, 4টা আছে কি ভাইয়া? রাসায়নিক ধর্ম। তাহলে এই 118টা মৌলের মোট কতগুলো ধর্ম হইলো বলো? কিভাবে বের করবা? কিভাবে বলো? 118 গুণন 4 যোগ 4, গুণ করলে কত হয়? 8। 118 গুণন 8 আর 64 4, 944টা। তাই তো, 944টা। এই 944টা কি ভাইয়া? ধর্ম। এই যে 944টা ধর্ম, এই ধর্ম তুমি ব্যাখ্যা করতে পারবা কিভাবে? এই যে পর্যায় সারণীর মাধ্যমে। বুঝতে পারছো? তোমার কল্পনার থেকেও বেশি 944টা ধর্ম তুমি ব্যাখ্যা করতে পারবা শুধুমাত্র এই পর্যায় সারণী পড়ার মাধ্যমে।
ঠিক আছে ভাইয়া? তারপরে কি, তারপরে দেখো তারপরে কি আছে দেখো ভাইয়া, নতুন মৌল আবিষ্কার করতে পারবা, অর্থাৎ নতুন মৌলের আবিষ্কার, অর্থাৎ সংকর মৌল। বুঝছো? ধরো তুমি এইখান থেকে অর্থাৎ সংকর মৌল আবিষ্কার করতে পারবা, অর্থাৎ কয়েকটা মৌল একসাথে মিশায় আরেকটা নতুন মৌল আবিষ্কার করে তুমি বিজ্ঞানী হয়ে গেল, এটা কি সংকর মৌল। তারপরে কি দেখো ভাইয়া, গবেষণা ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবে। ঠিক আছে ভাইয়া? গবেষণা ক্ষেত্র কি ভাইয়া, দেখো তুমি একটা বিষয়, ধরো তুমি ক্ষার নিয়ে গবেষণা করতেছো। এখন ক্ষার গ্রুপ কোনটা? গ্রুপ এক। তুমি জানো যে তুমি ক্ষার নিয়ে গবেষণা করতেছো বা তোমার আলটিমেট যে রেজাল্ট সেটা ক্ষারের উপরে ডিপেন্ড করতেছে। তাহলে তুমি ভাইয়া কত নাম্বার গ্রুপ নিয়ে গবেষণা করবা? অবশ্যই গ্রুপ এক নিয়ে, বা গ্রুপ এক নিয়ে সাথে তোমার যত কাজকর্ম হবে, তুমি কি হ্যালোজেন গ্রুপ নিয়ে তুমি যদি জানো যে তোমার রেজাল্ট আসবে আলটিমেট ক্ষারীয়, তুমি কি হ্যালোজেন গ্রুপ নিয়ে গবেষণা করবা? না ভাইয়া, তুমি গ্রুপ এক নিয়ে বা ক্ষারীয় গ্রুপ নিয়ে গবেষণা করবা। ঠিক একইভাবে প্রত্যেকটা গ্রুপের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো থেকে তুমি জানতে পারো যে তুমি যেটা নিয়ে গবেষণা করতেছো সেই জিনিসটা কোথায় আছে, বা কোন গ্রুপ নিয়ে তুমি কাজ করলে সেই জিনিসটা আলটিমেটলি তুমি রেজাল্ট হিসেবে পাবা। বুঝতে পারছো এটুকু ভাইয়া? এটা হলো গবেষণা ক্ষেত্র। তিনটি আছে তোমার বইয়ের, আর অনেকগুলো আছে, তো এটা খুব বেশি প্রশ্ন আসে না, তারপরে তোমার জানা রাখা দরকার। বিশেষ করে এই যে বৈশিষ্ট্যটা 944টা ধর্ম তুমি ব্যাখ্যা করতে পারতেছো, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা মুখস্থ টাইপ এমসিকিউ দিতেই পারে, অস্বাভাবিক কিছু না। ঠিক আছে ভাইয়া? তারপরে দেখো পরবর্তী হলো যে তোমাদের বিক্রিয়া ছাড়া অনেকদিন ধরে পড়াচ্ছে, বিক্রিয়া পড়ে না। একই গ্রুপের মৌলগুলোর একই রকম যে ধর্মগুলো প্রদর্শন করে, হ্যাঁ, একই গ্রুপের মৌল একই রকম রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। মানে কি ভাইয়া, অর্থাৎ ক্ষারীয় গ্রুপের যতগুলো মৌল আছে সবগুলা ক্ষারীয় ধর্ম প্রকাশ করবে, যতগুলো হ্যালোজেন আছে ততগুলো হ্যালোজেন প্রকাশ করবে। তো তোমাদের বইয়ে আছে শুধু ক্ষারীয় গ্রুপ আর হ্যালোজেন গ্রুপ। আমরা হ্যালোজেন গ্রুপ নিয়ে একটু কথা বলি। দেখো হ্যালোজেন কারা, গ্রুপ কারা, গ্রুপ 17। কারা কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই তো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোই তো নরমালি গ্রুপ 17 এর মৌল। ঠিক আছে? এগুলো প্রথমে কি করে জানো? এগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। কার সাথে বিক্রিয়া করে? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে জানো? হাইড্রোহ্যালাইড উৎপন্ন করে। হাইড্রোহ্যালাইড উৎপন্ন করে। কিভাবে হয় দেখো, ফ্লোরিন যদি আমি দেখাই, ফ্লোরিন প্লাস, এটা কি ফ্লোরিন অবশ্যই কি গ্যাস, প্লাস হাইড্রোজেনও কি গ্যাস। এই যে এর যে অবস্থাটা গ্যাস গ্যাস, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? কিভাবে হইলো? হাইড্রোজেন ক্লোরাইড। এখন সমতাকরণ করো, দেখো হাইড্রোজেন আছে দুটো, ফ্লোরিন আছে দুটো, এনে একটা একটা সামনে একটা দুই দিয়ে দাও। এটাও কি হইলো? গ্যাস গ্যাস থেকে প্রোডাক্ট কি হইলো? গ্যাস হইলো। এখন গ্যাস দিয়ে তো তুমি আর কাজ করতে পারতেছো না, তাই তো? কারণ গ্যাস দিয়ে তুমি কাজ করতে পারতেছো না, মানে কি এর কি করতে হবে? অ্যাকুয়াস সলিউশনে নিয়ে আসতে হবে। অ্যাকুয়াস সলিউশনে নিয়ে আসার সবচেয়ে ভালো উপায় কি ভাইয়া? এটা পানির মধ্যে ছেড়ে দাও। ঠিক আছে? হাইড্রোজেন ফ্লোরাইড প্লাস পানি, পানি হলো লিকুইড, এটা কি ছিল? গ্যাস ছিল। প্রোডাক্ট কিন্তু ওই থাকলো, জাস্ট কি হবে? এটা কি হবে? অ্যাকুয়াস সলিউশন। এই জন্য এর এই অবস্থাটা গ্যাসীয় না লিকুইড না অ্যাকুয়াস, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ দুইটা রিঅ্যাকশনে তুমি তাকে কি করলা? তার অবস্থায় নিয়ে আসলা। ঠিক আছে? এখন এটা তুমি আবার কি করতেছো জানো? এটা তুমি কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করতেছো। কার সাথে ভাইয়া? কার্বনেট লবণ। কার্বনেট লবণ কে ভাইয়া? ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করতেছে একে, এটা কি ছিল ভাইয়া? অ্যাকুয়াস সলিউশন। তাহলে কি হলো? ক্যালসিয়াম ফ্লোরাইড
প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। আলটিমেটলি কি জানো, এই বিক্রিয়া আমার ক্যালসিয়াম ফ্লোরাইড মেইন উৎপাদ হইলেও আমরা আসলে চাইতেছিলাম এই যে কার্বন ডাই অক্সাইড যে গ্যাস, এই গ্যাসটা উৎপন্ন করতে কি দিব, উড়াল দিব। এই কার্বনের লবণ দিয়ে বিক্রিয়া করার কারণে হলো এই কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই কার্বন ডাই অক্সাইড যে গ্যাস, এটা দিয়ে এই বিক্রিয়াটা তুমি চিনতে পারবা যে এই স্টেজ থেকে এই স্টেজ আসছে। ঠিক আছে, এটা ছিল গ্রুপ 17। এখন 17 প্রত্যেকটা মৌল কি করবে, একই রকম বিক্রিয়া শুরু করবে। প্রথমে তারা কি করবে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোহ্যালাইড উৎপন্ন করবে। হাইড্রোহ্যালাইড উৎপন্ন করবে, কিন্তু সেই হাইড্রোহ্যালাইডের অবস্থা কি থাকবে, গ্যাসীয়। সেই গ্যাসীয় পদার্থকে আমরা একটা বিক্রিয়া স্টেজে নিয়ে আসার জন্য সেটা কি লাগবে, জলীয় দ্রবণ লাগবে। সেই জলীয় দ্রবণ করার জন্য আমরা কি করি, পানির মধ্যে দিই। পানির মধ্যে দিলে পরে কি উৎপন্ন হয়, সেম প্রোডাক্টটাই থাকে, ওই হাইড্রোহ্যালাইডটাই থাকে। হাইড্রোহ্যালাইডটা থাকে কিন্তু আকারটা কি হয়ে যায়, সেই গ্যাসীয় থেকে কি হয়, সেই গ্যাসীয় থেকে অ্যাকুয়াস সলিউশন হয় বা জলীয় দ্রবণ হয়। সেই অ্যাকুয়াস সলিউশনের আবার কি করি, কার্বনেট লবণের সাথে কি করি, রিঅ্যাকশন দিই। কার্বনেট লবণের সাথে রিঅ্যাকশন দিই মানে কি, পাত্রের মধ্যে ঢেলে দিই। ঠিক আছে, ঢেলে দেওয়ার পরে কি হয়, সেখান থেকে কি হয়, বুদবুদ আকারে কি হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। সেই গ্যাসটা কি হয়, বের হয়ে যায়। যখন বের হয় তখন সেখানে কি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। বুঝছো? কিন্তু তাই আমাদের এই বিক্রিয়া চেনার প্রধান উপায় কি, যে কার্বনেট লবণ দেওয়ার পরে কি হবে, কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হবে এবং সেটা কি হয়ে যাবে, গ্যাস আকারে বুদবুদ আকারে বের হয়ে যাবে। কিন্তু মূলত কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এটা ছিল গ্রুপ 17 যে বিক্রিয়াটা সেটা। ঠিক আছে ভাইয়া, এটুকু বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন আমরা গ্রুপ 2 তোমাদের আরেকটা আছে, সেটা হলো কি গ্রুপ 2। গ্রুপ 2 কাদের কাদের বলা হয়, কাদের, মৃৎক্ষার ধাতু। এখানে দুইটা ধাতু থাকতে হলো ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। এরা দুজন কি করে জানো, একই ধর্ম, একই রকম ধর্ম শো করে। এই দুইটাকে তুমি কি করবা, এই দুইটার মধ্যে সালফিউরিক অ্যাসিড। এখন ভাইয়া বলো, সালফিউরিক অ্যাসিড কি রকম অ্যাসিড, দুর্বল অ্যাসিড না শক্তিশালী অ্যাসিড? তাই যদি পুরোটা সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও তখন সেই বিক্রিয়া হবে না, তখন ম্যাগনেসিয়ামকে সে খাইয়ে ফেলবে এবং ম্যাগনেসিয়ামের কার্যক্ষমতা সে নষ্ট করে ফেলবে। তাই আমরা এখানে কি দিব, লঘু পরিমাণ দিব। কি পরিমাণ দিব, লঘু বা পাতলা দিব, বা ভিতরে বেশি পানি থাকবে, যেটা যেটা খুব বেশি জলীয় দ্রবণে থাকবে না, পানি বেশি থাকবে। সেখানে কি দিব, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কি হবে ভাইয়া বলো, কি উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম ক্লোরিনের সাথে চলে যাবে। তাহলে কি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সাথে কি থাকলো ভাইয়া, পানি আর কি, কার্বন ডাই অক্সাইড। এখন ক্লোরিন কেন শরীরে এসে ম্যাগনেসিয়ামের সঙ্গে বসলো, ক্লোরিন কেন হাইড্রোজেনের সাইডে দিল, এটা তোমরা পরে জানবা। এটা ইন্টারে গেলে জানবা যে সক্রিয়তা সিরিজ আছে। এই সক্রিয়তা সিরিজে হলো হাইড্রোজেনের থেকে ম্যাগনেসিয়াম বেশি সক্রিয়, তাই হাইড্রোজেনের হাত ছেড়ে দিয়ে সারে ক্লোরিন আসি সারে ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে যায়। বুঝতে পারছো ভাইয়া? এইভাবে হলো যে মৃৎক্ষার ধাতু মাটি থেকে যে খাদ থাকে সেগুলোকে কি করে, আলাদা করে বা বিচ্ছিন্ন করে। এটুকু বুঝতে পারছো? এখন তোমাদের যদি পরীক্ষা আসে দুই রকম বিক্রিয়া আসবে, গ্রুপ 17 আর গ্রুপ 2। এটাও খুবই ইম্পর্টেন্ট টপিক, দিতেই পারে গ নাম্বারে অথবা ঘ নাম্বারেও দিতে পারে। যে কোনো একটা বিক্রিয়া হয় দিবে গ্রুপ 17 বিক্রিয়া, হয় দিবে গ্রুপ 2 এর বিক্রিয়া। যে দিয়ে বলবো যে এই যে কি অবস্থা বা কেমনে তুমি কি করবা, একই রকম ধর্মদের প্রদর্শন করে এটা তুমি দেখাও। যদি 2 নাম্বারের জন্য আসে তাহলে হয় গ্রুপ 17টা দেখাবা, নয় গ্রুপ 2 টা দেখাবা। আর যদি 3 নাম্বারের জন্য আসে পুরোটাই দেখাবা, 4 নাম্বারের জন্য আসলে পুরোটাই দেখাবা। একটু বেশি করে লিখবা, কেন উৎপন্ন হলো, কি উৎপন্ন হলো, কি তোমার পাওয়ার কথা ছিল, কি তোমার। যেমন আগে গ্রুপ 17তে আমাদের মেইন পাওয়ার কথা ছিল, আমরা কি দেখে চিনতাম, কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারছো? সেম ভাবে প্রকাশ করবে। এখন দেখো তোমাদের অফিসিয়ালি তোমাদের অধ্যায় শেষ। একটা টপিক আমি বাদ রাখছিলাম, সেটা কি, অবস্থান্তর মৌল। এই একটা টপিক আমি বাদ রেখেছিলাম পড়ানোর জন্য। ঠিক আছে, অবস্থান্তর মৌল এইটা হইলো খুবই বোঝার একটা জিনিস, কারণ তুমি এসএসসির পরে ইন্টারে গেলেও এই জিনিসটা তোমার লাগবেই। নর্মালি গ্রুপ 3 থেকে
গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলা সেগুলোকে কি বলে জানো? অবস্থান্তর মৌল। ঠিক আছে, এই গ্রুপ থেকে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এদেরকে কি বলে বলো তো? কোন ব্লকের মৌল বলে ভাইয়া? ডি ব্লক। কি ব্লক? ডি ব্লক। এখন অবস্থান্তর মৌলকে আমরা ডিফাইন করি কিভাবে? দেখো এভাবে যে যেসব মৌলের কোনো সুস্থিত আয়নের, হ্যাঁ, কোনো যেসব মৌলের কোনো সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিক ভাবে কি থাকে ভাইয়া? পূর্ণ থাকে, তাদের কি বলে? তাদের অবস্থান্তর মৌল বলে। আংশিক ভাবে বলতে কি বোঝাইছে? এখানে সামান্য একটু ব্র্যাকেট আছে, সেটা হলো দিয়ে নাও ডি 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা থাকবে 1 থেকে 9 পর্যন্ত। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমরা ভুল করবা, সেটা হলো সুস্থিত আয়নের একটা কথা আছে দেখো। অর্থাৎ শুধুমাত্র আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি সেই ক্ষেত্রে কখনোই সেটা কি হবে না? অবস্থান্তর মৌল হবে না। কিভাবে ভাইয়া? দেখেন, আমি যদি দেখেন ডি গ্রুপে ফেরাস নেই, কত নম্বর মৌল? 26। ইলেকট্রন বিন্যাস করেন 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। 4s আগে যাবে দুইটা, 3d তে 6টা। এখন এটাকে কি আমরা বলতে পারি যে এটা অবস্থান্তর মৌল? জি ভাইয়া বলতে পারি, অবশ্যই বলতে পারি। মোটেও নয়। কেন বলা যাবে না? কারণ দেখেন সংজ্ঞাতে কি বলছে? সুস্থিত আয়নের। কি কোন আয়ন না, এটা একটা মৌল। এর আয়ন কি? সুস্থিত অবস্থা কখন আসবে? এই কি করে ফেরাস কি হয়? আয়ন কখন হয়? ফেরাস 2+ হয়, আর কি হয়? ফেরাস 3+ হয়। এখন যখন ফেরাস 2+ হয় তখন দেখেন 18টাকে আমরা আর্গন লিখতে পারি। আর্গন 18 নম্বর মৌল, তাই তো? এনে 18 পর্যন্ত, এই পর্যন্ত 18। তারপরে কি দুটো ইলেকট্রন সে কি করছে? ছেড়ে দিয়েছে। তাহলে কি 3d6। সে যখন 3টে ইলেকট্রন ছেড়ে দেয় তখন এটা কি হয়ে যায়? 3d5। এখন দেখেন সে সুস্থিত আয়নে আছে, অর্থাৎ ফেরাস 2+ থাকতে পারে, ফেরাস 3+ থাকতে পারে। তার দুইটা সুস্থিত অবস্থা 2+, 3+। সে যাই করুক, তার দেখেন যে এখানে একটা আছে ডি 1 থেকে কত পর্যন্ত? ইলেকট্রন সংখ্যা 1 থেকে কত পর্যন্ত থাকবে? 1 থেকে 9 পর্যন্ত। দেখেন 6 আছে, 5 আছে, তাহলে এটা কি অবস্থান্তর মৌল। বুঝতে পারছেন ভাইয়া? না ভাইয়া বুঝি নাই? আরো উদাহরণ দেখাও। আরো যদি উদাহরণ আমরা যাই, তোমাদের বইয়ে আছে কি জানো? নিকেল। তোমাদের বইয়ে একটাই আছে, সেটা কি আছে ভাইয়া? নিকেল। নিকেল কত নম্বর মৌল ভাইয়া বলো? নিকেল কত? 28। ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d8 4s2। নিকেলের সুস্থিত আয়ন কত? 2+, তাই তো? বোঝা যায় না? 2+। এটা দেখো 18তে আর্গন পর্যন্ত শেষ। পরে এই যে 2+ মানে কি? এই দুটো এতে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, তাহলে কি 3d8। তাহলে দেখো 1 থেকে 9 পর্যন্ত থাকার কথা, এমন কয়টা আছে? 8টা আছে। তাহলে নিকেল কি ভাইয়া? অবস্থান্তর মৌল। ঠিক আছে ভাইয়া। এরকম কি হইতে পারে? কপারও হইতে পারে। দেখো কপার কত? 29। কপার 2+, কপার 3+ হইতে পারে। কপার প্লাসও কিন্তু পারে। প্রথমে তোমাদের বলছিলাম, কিন্তু এটা অনেক ক্ষণস্থায়ী। দ্যাটস ওয়াই এটাকে আমরা গোনায় ধরি না, এটাকে কিউপ্রিক বলা হয়। ঠিক আছে, এটাকে আমরা গোনায় ধরি না, কারণ কি? কপার অনেক কম সময় থাকে। ঠিক আছে ভাইয়া, শক্ত দেখালেন। এখন দেখেন তাহলে কপারটা আপনারা নিজে করে নেবেন অবস্থান্তর মৌল কিনা। নিকেল আপনাদের বই ছিল
দেখিয়ে দিয়েছি। আপনাদের যদি বোর্ড পরীক্ষা আসে নিকেলই আসবে, যেহেতু আপনাদের বই আছে, এর বাইরে থেকে করার সুযোগ নাই। কিন্তু আপনারা কনসেপ্টটা ক্লিয়ার রাখেন, যাতে কনসেপ্টটা আপনাদের কোনো রকম গন্ডগোল না বাজে। এখন দেখেন স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম কত নাম্বার মূল ভাইয়া? 21 নাম্বার মূল, তাই তো? ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d না 3d1 4s2, ঠিক আছে? এখন স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি হইতে পারে? স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে সুস্থিত আয়ন কোনটা? স্ক্যান্ডিয়াম 2+, তাই তো? তাহলে আর্গন আর কি 3d1 থাকবে, এটাই তো, তাই না? এটাই মাথায় আসতেছে, তাই তো? স্ক্যান্ডিয়াম কটা ইলেকট্রন ছাড়তে পারে? স্ক্যান্ডিয়াম হচ্ছে 2 ইলেকট্রন ছাড়তে পারে, তাই তো? তাই তো আন্ডারে শিখছো তোমরা? বলো, কিচ্ছু শিখো না। স্ক্যান্ডিয়াম 2+ হইতে পারে না, কারণ তার যোজ্যতা স্তরে গেছে 3টে ইলেকট্রন আছে, সে ছাইড়ে দিব দিয়ে সাথে কি হবে? সে স্টেবল হবে। এ পর্যন্ত তার 18টা, অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের মতো অবস্থা বিরাজ করেছে। এই পর্যন্ত তার কি আর্গনের মতো। সে যখন 2+ হবো তখন তো এটা সে এমনিই ছেড়ে দিতেছে। সে কি একটানে ঝামেলা করবো না, সে এটাকেও ছেড়ে দিবে। তাহলে আর্গন মোট কয়টা ইলেকট্রন ছাড়তে পারতেছে ভাইয়া? সরি, স্ক্যান্ডিয়াম মোট কয়টা ইলেকট্রন ছাড়তে পারতেছে? 3টে, অর্থাৎ স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কত? 3+। তাহলে কত হয় দেখো, শুধু আর্গনটাই থাকে 2s2 2p6 3s2 3p6, এই যে 3d আর 4s, এনে 3d1 4s2, এগুলো কি করেছে? সে ছেড়ে দিয়েছে। এগুলো সে ছেড়ে দিয়েছে মানে কি এগুলো আর নাই। তাহলে 3p6 পর্যন্ত আছে। তাহলে স্ক্যান্ডিয়াম কি অবস্থান্তর মৌল হবে? হবে না। অর্থাৎ স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল না। কেন? কারণ এটা প্রথম শর্তই ফিল আপ করে নাই ভাই, পিতে থেমে গেছে। সে তার তো ডি পর্যন্ত যাইতে হবো, তাই না? সে তো পিতে থেমে গেছে, তার মানে কি স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল না। তাহলে ভাইয়া এখান থেকে শিক্ষা কি তোমরা ভুল করবে কি জানো? তোমরা এই যে সরাসরি ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে হয়ে গেছে, তোমরা এই যে সুস্থিত যে আয়ন আছে সুস্থিত আয়ন পর্যন্ত যাবা না, এটা তোমাদের মনে থাকবো না, এটা তোমরা ভুল করবে। এটা থেকে খ নাম্বার বা গ নাম্বার দিতেই পারে, এগুলো খুবই হট টপিক এই অধ্যায়ের, বুঝতে পারছো? এখন দেখো অবস্থান্তর মূলত হইল, বুঝছো? অবস্থান্তর মূলত হইল। এখন অবস্থান্তর মূল কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কি দেখো। সে কি করে? প্রথম কাজ, সে রঙিন যৌগ গঠন করে। রঙিন যৌগ গঠন করে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? তার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয়। উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। তারা কি করে? প্রভাবক হিসেবে কাজ করে। দেখো এখানে 3টে বৈশিষ্ট্য লিখেছি। রঙিন যৌগ গঠন করে কিভাবে ভাইয়া? দেখো, সে যখন ইলেকট্রন ছাড়তেছে, এগুলো তোমাদের ব্যাখ্যা নাই বইয়ে, জাস্ট মুখে মুখে শুনে রাখো। যখন সে ইলেকট্রন ছাড়তেছে তখন ইলেকট্রন কি করে? আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, অর্থাৎ একবার উপরে যায় একবার নিচে যায়, দৌড়াদৌড়ি করে। এই দৌড়াদৌড়ি করার ফলে তাদের মধ্যে কি করে? যখন খুব বেশি স্পিড আপ হয়ে যায় তখন তাদের মধ্যে এক রকমের ঢং আসে, বুঝছো? একবার উপরে যায় নিচে যায়, সেই ক্ষেত্রে একটা শক্তি উৎপন্ন হয় অবশ্যই, তাই তো? তখন কি হয়? একটা শক্তি উৎপন্ন হয়। যখন উপরে যায় নিচে আসে তখন তাদের মধ্যে একটা শক্তি ছাড়া তো সে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাইতে পারতেছে না, তখন একটা শক্তি উৎপন্ন হয়, বুঝছো? এই শক্তির কি জানো? এইচ নিউ। আবার নিউ সমান কি জানো? নিউ সমান হলো এসি বাই ল্যামডা। নিউ সমান হলো সি বাই ল্যামডা, বুঝছো? এই যে ল্যামডা, ল্যামডা কি ভাইয়া? ল্যামডা কি? ল্যামডা হইল তরঙ্গ দৈর্ঘ্য, বুঝছো? তরঙ্গ দৈর্ঘ্য আমরা কত থেকে কত দেখতে পাই জানো? 380 থেকে 780 ন্যানোমিটারের স্টেজের যে তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো আমাদের চোখে পড়ে, এগুলো আমরা দেখতে পাই, বাকিগুলো আমরা দেখতে পাই না। তো এই স্টেজের মধ্যে তার কি হয়? যে শক্তি উৎপন্ন হয়, শক্তির থেকে কি হইতেছে? তরঙ্গ উৎপন্ন হইতেছে, বুঝছো? যে তরঙ্গ যখন উৎপন্ন হয়, তরঙ্গ আর শক্তির মধ্যে সম্পর্ক দেখো কি? ব্যস্তানুপাতিক। অর্থাৎ শক্তি যখন বাড়ে তখন তরঙ্গ দৈর্ঘ্য কমে, যখন শক্তি কমে তখন তরঙ্গ দৈর্ঘ্য
পারে, এটা নিশ্চয়ই তোমরা জানো। তো তখন একটা অবস্থায় যায় যখন তরঙ্গ দৈর্ঘ্যটা 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে ফ্লো হয়, তখন আমরা তাকে দেখতে পাই, সেটাকে বলছে রঙিন জগৎ। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ কিভাবে? দেখো, যখন সে সুস্থিতাঙ্ক ছিল তখন সে কি করতেছিল, একটা ইলেকট্রন ছাইড়ে কি করতেছিল ভাইয়া, তখন সেই ইলেকট্রন ছাইড়ে তোমার কি করতেছিল, যে নিষ্ক্রিয় গ্যাসের মতো যে স্ট্রাকচারটা সেটা গঠন করতেছিল, অর্থাৎ সে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থা বিরাজ করতেছিল। তখন যদি তুমি সেইটাকে ছড়াইতে চাও, অতিরিক্ত তাপ দেওয়া লাগে, গত ক্লাস আমরা দেখছি, এই জন্য তার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেশি, অনেক হাই হয়। প্রভাবক হিসেবে কাজ করে ভাইয়া। প্রভাবক কি? কোনো একটা বিক্রিয়া, প্রভাবক হইলো তাই যেটা হইলো কোনো একটা বিক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়ার পরে সে নিজের অবস্থায় বিরাজ থাকে, তার কোনো চেঞ্জ নাই, সে জাস্ট ইনফ্লুয়েন্স করতেছে যে তুমি এটা করো 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 করো, ইনফ্লুয়েন্স করে খুবই তাড়াতাড়ি করতে বলতেছে, আর কোনো কাজ নাই, তো সে প্রভাবক হিসেবে কাজ করে। তো ভাইয়া আজকে তোমাদের এই পর্যন্তই ছিল, আর তোমাদের এই অধ্যায় শেষ, মাত্র 5টা ক্লাস আমি তোমাদের অধ্যায় শেষ করার চেষ্টা করেছি। পরবর্তীতে তোমাদের আমি আরও সৃজনশীল ক্লাস নিব, হয়তো 2টা বা 3টে সৃজনশীল দেখাবো। আমি দেখাবো বলতে সৃজনশীল তোমাদের ফুলফিল করে দেবো না, জাস্ট আমি দেখাবো যে এই পার্ট থেকে এবার থেকে প্রশ্ন আসছে, আমি তো তোমাদের সব করাইছি, তোমাদের কাজ হলো এই ব্যাপারগুলো নোট করা, মেক শিওর করা তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো। যে লাস্ট 2 ক্লাস খুবই ইম্পর্টেন্ট ছিল, এখান থেকে সৃজনশীল এমসিকিউ আসবে, এখান থেকে ভুল করার কোনো সুযোগ নাই। তো তোমরা ক্লাস করো, এবং পরবর্তী ক্লাস তোমরা কী করতে চাও ক্লাসের নিচে কমেন্ট করে জানাও যে পরবর্তী কোন অধ্যায়ের উপর তোমরা তোমাদের ক্লাস চাই, বিশেষ করে কেমিস্ট্রি। আর ফিজিক্স আমরা শুরু করবো অতি শীঘ্রই, ফিজিক্স আমাদের গতি অধ্যায় দিয়ে শুরু হবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি শুরু করবো। আর তোমাদের রসায়ন পরবর্তী অধ্যায় কী চাও সেটা জানো, তোমরা ক্লাস করো, ভালো করে পড়াশোনা করো, তোমরা সবাই সুস্থ থাকো। পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।